নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় আবার চলে এসেছি আপনাদের সামনে। যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্বে আজ আমরা যাচ্ছি উত্তর 24 পরগনার মছলন্দপুর এবং তার আশপাশের কিছু জায়গা দেখতে। একটু অবাক হলেন নাকি? মছলন্দপুরে কাউকে বেড়াতে যেতে শোনেননি বুঝি? এখানেও কিন্তু লুকিয়ে আছে অনেক কিছু। আজ সেসবই দেখব এবং দেখাবো। এই সফরে আমার রুট হলো যশোর রোড ধরে সোজা হাবড়া, সেখান থেকে মছলন্দপুরের দিকে। এদিকে রাস্তা ভালোই, তবে বড্ড যানবহুল। মছলন্দপুরে যাওয়ার আগেই আমি একটু পাশের শহর গোবরডাঙ্গায় যাচ্ছি। আসলে আমার দেশের বাড়ি এখানেই, বাবা এখন এখানেই থাকেন। সেখান থেকেই আমার বাবাকে তুলে নেব আমি। আজকে সফর হবে বাপ বেটায় মিলে। কথা বলতে বলতেই চলে এসেছি গোবরডাঙ্গায় আমার পাড়া প্রসন্ন পার্কে। সামান্য এগোলেই আমাদের ছোট্ট বাড়িটি। ওই তো, এই আমাদের বাড়ি। ওই যে দাঁড়িয়ে আছেন আমার বাবা। তবে আমরা দেরি করিনি, চটপট প্রাতরাশ বাড়িতে সেরেই বেরিয়ে পড়েছি আমরা। বাবা এবং আমি দুজনে মিলেই চলেছি আজকে যাওয়া এবং খাওয়ায়। প্রথমে আমরা যাব চাতরায়। সেজন্য আমরা কিন্তু এখনই মছলন্দপুর শহরে ঢুকছি না। নকপুলের মোড় পেরিয়ে সামান্য গিয়ে বেঁকে গেলাম বাঁ দিকে। ওই সোজা রাস্তাটা চলে গেল মছলন্দপুরের দিকে। আমরা মছলন্দপুরে আসব, তবে সেটা পরের দিকে। আজকের বিশেষ খাওয়া দাওয়া সেখানেই হবে। তাই গ্রামের সবুজে ছাওয়া পথ ধরে আগেই চলেছি আমরা চাতরার দিকে। চাতরা পুরনো এলাকা, শিক্ষিত এবং রুচিশীল মানুষের বাস। স্বাধীনতা আন্দোলনে চাতরার নাম উঠে এসেছে সেই সময় বহুবার। সে প্রসঙ্গে পরে আসছি। প্রথমে যাই চাতরায় অবস্থিত রামকৃষ্ণ আশ্রমে। নিরিবিলি পরিবেশে এই আশ্রম। শান্ত সুন্দর পরিবেশ, যেমনটা আশ্রমের হয় আর কি। বেশ ভালোই লাগছিল এই আশ্রমটি ঘুরে দেখতে। রয়েছে উপাসনা মন্দিরও। এই সকালের দিকে এখন অবশ্য সবই প্রায় ফাঁকা। ঢুকলাম মন্দিরে। আশ্রম থেকে বেরিয়ে এলাম পিছনের দিকে। এই যে বাড়িটি দেখছেন, 1930-এর দশকে এখানেই ছিল ব্রিটিশদের তৈরি অস্থায়ী জেল। থাকতেন স্বাধীনতা সংগ্রামীরা। পরে অবশ্য এই বাড়ি থেকে জেলকে স্থানান্তর করা হয় অন্যত্র। এই বাড়ি এখন রায়বাড়ি বলেই খ্যাত এলাকায়। এখান থেকে বেরিয়ে এবার যাব সামনের দিকে। এই এলাকাতে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। তার সেই সভাস্থল দেখতেই যাব। এখানে এসে একটু হতাশ হলাম। নেতাজির সভাস্থলে এখন বাজার বসে। রয়েছে একটি স্মৃতিফলক, আর কিছুই নেই। উল্টো দিকে চাতরা উচ্চ বিদ্যালয়। সেই ফলক থেকে জানা যায় 1940 সালের 25শে এপ্রিল এখানেই নেতাজিকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তিনি সভাও করেছিলেন। রায়বাড়ির প্রবীরবাবু আমায় সে ছবিও দেখিয়েছেন। এই সভায় সভাপতিত্ব করেন বিপিন বিহারী গাঙ্গুলি। এমন এক ঐতিহাসিক জায়গার এই দুরবস্থা দেখে সত্যি খারাপ লাগলো। একটু দূরে ডাক্তারখানা মোড়ে রয়েছে নেতাজির একটি আবক্ষ মূর্তিও। 1965 সালে সেই মূর্তির আবরণ উন্মোচন করেন
তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। যাত্রা থেকে এবার আমরা চলেছি চারঘাটের দিকে। চারঘাটও ঐতিহাসিক জায়গা। একসময় এখানেই ছিল যমুনা নদীর ওপর হরিশুরির দহ। চলেছি সেটাই দেখতে। পথে পড়ল পীর ঠাকুরবর সাহেবের দরগা। দাঁড়ালাম সেখানেই। দুটি বিশাল বটের ছায়া ঢাকা সুশীতল পরিবেশে এই দরগার অবস্থান। বেশ সুন্দর জায়গাটি। আসলে পীর ঠাকুরবর সাহেব ছিলেন হিন্দু। তার আসল নাম কামদেব রায়। পরিস্থিতির চাপে তিনি মুসলিম হন। তার নামেই এই দরগা। সামনে যেটি দেখা যাচ্ছে সেটি নতুন অংশ, মসজিদ, পরে করা হয়েছে। পুরনো দরগাটি রয়েছে মসজিদের ঠিক পিছনে। সেখানে প্রচুর ভক্তরা আসেন। সেটা জানালার গায়ে বাঁধা ইটের টুকরো দেখলেই বোঝা যায়। যমুনার এখন আর সেই রূপ নেই। শীর্ণকায়া নদী সরু হয়ে মজে গিয়েছে অনেকটাই। পাট চাষের মরশুম, তাই স্থানীয় কৃষকেরা ব্যস্ত নদীর জলে পাট ছাড়াতে। এমনিতে বেশ নিরিবিলি নির্জন জায়গা। নদীর পাশ দিয়ে পায়ে চলা পথ, ভালো লাগে সেখান দিয়েও হাঁটতে। একে বেঁকে চলে গিয়েছে নদী। একটু পরেই তা মিশবে ইছামতির সঙ্গে। বেশ কিছুক্ষণ এই এলাকায় যমুনার সঙ্গে কাটানো হলো। এবারে আমাদের গন্তব্য মোহনা। এখান থেকে 2-3 কিলোমিটার দূরে। মোহনায় অবশ্য এখন গাড়ি নিয়ে যাওয়ার উপায় নেই। রাস্তায় বেশ কাদা। অনেকটা দূরে গাড়ি রেখে আমরা তাই শুরু করলাম হাঁটা। মাটির রাস্তা হলেও রাস্তাটি কিন্তু বেশ। চারিদিক নির্জন সবুজে ভরা। একদিকে ইছামতি নদী, তার পাশ দিয়ে চলেছি আমরা।
প্রায় মিনিট 15 হাঁটার পর এলো আমাদের মোহনা, যমুনা এবং ইছামতির সঙ্গমস্থল। খুবই নিরিবিলি নির্জন জায়গা, আশপাশে কোনো লোকালয় নেই। আমরা ছাড়া আর কাউকেই দেখলাম না, তবে বর্ষায় প্রচুর গাছ এবং আগাছা ভর্তি। সেগুলি এড়িয়ে গেলাম মোহনার খুব কাছে। বনগাঁর দিক থেকে ইছামতি এসেছে এদিকে, চলে গিয়েছে বসিরহাট বা টাকির দিকে। পশ্চিম দিক থেকে এসে ইছামতির সঙ্গে মিশেছে যমুনা। তবে মোহনা হলেও দুটি নদী এখানে খুব সরু। অবশেষে ইছামতি এবং যমুনার যে মোহনার যে জায়গা, সেই স্থলে আমরা এসে পৌঁছেছি। অনেকটা হাঁটতে হয়েছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হয়েছে। যাই হোক, হেঁটে কষ্ট করলে কেষ্ট মেলে, আমরা মিলেছি কেষ্ট আমাদের। কিন্তু আমার এই যে ডান দিক, এই ডান দিকে যেটা নদী সেটা হচ্ছে যমুনা। যমুনা এসে এই ঠিক আমাদের পেছনে এই যে মিশেছে, এই দূর থেকে ইছামতি ভেসে আসছে, ইছামতি এসে এইখানে এসে যমুনার সঙ্গে মিশেছে। দুটি নদীর একদম মিলনস্থল হচ্ছে আমাদের ঠিক পিছন দিকটা, এই পেছন দিকটা। তো আসলে আমরা বহুকাল আগে একবার এসেছিলাম, আমি, আমার বাবা, সবাই মিলে, আমার স্ত্রী, সবাই মিলে আমরা এসেছিলাম এখানে, তা বছর 15 আগে। তো সেই দেখা ছবিটার সঙ্গে কিন্তু এখনকার ছবি খুব একটা মিলছে না। তখন আমরা একদম নদীর ধারে চলে গিয়েছিলাম। এখন এই জায়গাটায় বর্ষা বলে সম্ভবত হয়তো এই জায়গাটা এমন ঘাস বা জল, সেখানে যাওয়া যাচ্ছে না। কিন্তু জায়গাটা একই রকম নির্জন আছে, নিরিবিলি আছে। আপনারা যদি এইখানে আসেন নিরিবিলি নির্জন এই জায়গাটা উপভোগ করতে, তাহলে আসতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকটা হাঁটতে হবে এই বর্ষাকালে, বিশেষ করে। শীতকালে হয়তো অনেকটা গাড়ি চলে আসবে, রাস্তা শুকনো থাকলে, মাটির রাস্তা। কিন্তু আপাতত একটু হেঁটে আসতে হবে। তোমার কি অভিজ্ঞতা? হ্যাঁ, ঠিকই তাই। তখন আমাদের অনেকটা গাড়ি কাছে এসেছিল, হ্যাঁ, আমরা এত বেশি হাঁটতে হয়নি, কিন্তু এবারে বেশ কিছুটা বেশি আমাদের হাঁটতে হলো। তা হেঁটে এসে তারপরে সেই পুরনো স্মৃতিটা অনেকটা যেন ফিরে পেলাম। তবে যমুনার ধারে বা ইছামতির ধারে যে যাওয়ার সুযোগ গতবারে আমাদের হয়েছিল, আমরা একটু নদীতে নেমেও ছিলাম, একটু জলে হাত দেওয়া, জলে হাত দেওয়া, সেই সুযোগটা এবার পাচ্ছি না, কারণ অনেকটাই চড়া পড়ে গেছে। এবং বলি যে বর্ষাকালে আমরা এসেছি, এখন তো ভরা বর্ষার সময়, কিন্তু তা সত্ত্বেও দুটি নদীর চেহারা অত্যন্ত খারাপ। মানে যমুনা এবং ইছামতি, যারা আপনারা টাকিতে বা অন্য কোনো জায়গাতে ইছামতিকে দেখেছেন, সেই ইছামতির সঙ্গে কিন্তু একেবারে মেলাতে পারবেন না। এখানে একেবারে শীর্ণকায়া ইছামতি, খুব সরু, তার সঙ্গে মিশেছে যমুনা, যমুনাও একই রকম সরু। তো এই দুটি নদী দেখে বোঝার উপায় নেই তারা কতটা বড় ছিল, কতটা ছিল। কিন্তু যাই হোক, তবুও দুটি নদীর মিলনস্থল, সঙ্গমস্থল, সেখানে এসে এই নিরিবিলি নির্জন জায়গাটা এসে আমাদের কিন্তু খুব ভালো লাগছে। তো আপনারা এদিকে বেড়াতে আসলে অবশ্যই একবার এই জায়গাটায় আসবেন। জায়গাটা সত্যিই খুব ভালো, সবুজের মাঝে একদম পাখির ডাক সঙ্গী করে এখানে থাকতে একটু আসতেই পারেন, ভালো লাগবে। আমরা একটু ঘুরে দেখি তাহলে। নদী দুটিকে দেখে একটু হতাশ হতে হয় বটে, কিন্তু জায়গাটা বেশ ভালো। আমি অনেক বছর পর এলাম এদিকে, কিন্তু এখনও বেশ নিরিবিলি নির্জন রয়েছে গোটা চত্বরটা। একটা সময় সরকারি উদ্যোগে এখানে একটা উদ্যানও তৈরি হয়েছিল, তবে সেসবের চিহ্নমাত্র এখন আর নেই। সব মিলিয়ে মোহনা এবং তার এলাকাটি আমায় কিন্তু বেশ ভালো লাগা এনে দিয়েছে। নির্জন জায়গা আমার এমনিতেই খুব ভালো লাগে। বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে আমরা আবার রওনা দিলাম এখান থেকে। আবার সেই মাটির পথ ধরে ফেরার পালা। সুন্দর সেই পথে চলতেও মজা। এখান থেকে আবার পথে আমরা গ্রামের পথ ধরে সামনের দিকে যেতে যেতেই হঠাৎ নজরে এলো সুন্দর একটা বাঁশের সেতু। ব্যাস, দাঁড়িয়ে গেলাম আমরা। এই জায়গাটা টিপির ঘাট বলেই পরিচিত। ইছামতির ওপরে এই সেতুটির অবস্থানটি ভারী চমৎকার। এখানেও খুব একটা হট্টগোল নেই। সুন্দর এই সেতুর উপরে খানিক সময় দাঁড়াতে মন্দ লাগে না। আমি তো প্রচুর ছবি তুলে ফেললাম সেতুর ওপর থেকে।
ভালো লাগছিল আমার এই জায়গাটা। সেতু পার হতে পয়সা লাগে, তবে ঘাট মালিক সেতুর উপরে দাঁড়াতে আমার কাছ থেকে কোনো পয়সাই নেননি। এখান থেকে এবার আবার চলার পালা। আমরা চলেছি কেওড়সার দিকে। সেখান থেকে যাব নারকেলবেড়িয়া গ্রামে। বাঁশের কেল্লার জন্য বিখ্যাত নারকেলবেড়িয়া গ্রাম। তিতুমির ইংরেজদের সম্ভাব্য আক্রমণ মোকাবিলার জন্য এবং তার বাহিনীর সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নারকেলবেড়িয়াতে একটি সুদৃঢ় বাঁশের কেল্লা তৈরি করেন। এটি ইতিহাসে বাঁশের কেল্লা নামেই পরিচিত। এখানে হাজার হাজার লোককে সামরিক প্রশিক্ষণের আদলে প্রশিক্ষণ দেওয়া হতো। চলেছি সেই কেল্লার জায়গাটি দেখতে। সেই বাঁশের কেল্লা অবশ্য নেই, আছে ইতিহাসের গন্ধমাখা জায়গাটি। কথা বলতে বলতে চলে এসেছি সেই জায়গাতে। এখানেই একসময় ছিল বাঁশের কেল্লাটি। এখন অবশ্য কিছুই বোঝার উপায় নেই। ঘন লোকালয়ে ঢেকে গিয়েছে গোটা এলাকা। যেখানে বাঁশের কেল্লাটি ছিল সেখানে একটি মসজিদ রয়েছে এখন। মসজিদের পাশেই আছে একটি ছোট ঘর। তিতুমির মিশন দেখে বুঝলাম ঠিক জায়গাতেই এসেছি। ব্রিটিশ শক্তিকে উচ্ছেদের উদ্দেশ্যে মীর নিসার আলী ওরফে তিতুমির 1831 সাল নাগাদ এখানে একটি বিপ্লবী শিবিরের গোড়াপত্তন করেন এবং সেখানে বাঁশ দিয়ে একটি কেল্লা নির্মাণ করেন। এটি ইতিহাসের সেই বিখ্যাত বাঁশের কেল্লা। এই কেল্লাকে তিতুমিরের বাঁশের কেল্লা নামেও চিহ্নিত করা হয়। তিতুমির তার বাঁশের কেল্লায় প্রচলিত ও সনাতন অস্ত্রশস্ত্র জড়ো করেন, যেগুলি নিজেদেরই তৈরি করা। কৃষক প্রজাদেরকে যেখানে সামরিক কায়দায় প্রশিক্ষণ দেওয়া হতো, বাঁশের কেল্লায় প্রশিক্ষণপ্রাপ্ত বিরাট বাহিনী ছিল স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ ও সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত। এই বাঁশের কেল্লা ধ্বংস করা হয় 1831 সালের 17 নভেম্বর। ইংরেজদের গোলাবারুদ, নীলকর সাহেব এবং জমিদারদের ঐক্যবদ্ধ শক্তিশালী প্রতিরোধের মুখে তার বাঁশের কেল্লা ছিল দুঃসাহস আর দেশপ্রেমের প্রতীক, যা যুগে যুগে বাঙালিকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে সাহস জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে স্বাধীনতার পথে এগিয়ে যেতে। একটা ছোট্ট সংগ্রহশালা আছে এই ঘরে। সেখানে এখনও রয়েছে সেই আমলে ব্যবহৃত অস্ত্রশস্ত্রের কিছু নিদর্শন। বাঁশের কেল্লার এলাকা থেকে এবার যাব তিতুমিরের বাড়িতে। এখান থেকে 5 কিলোমিটার মতো পথ। চললাম সেই পথে। হায়দারপুরে তিতুমিরের বাড়ির সামনে রয়েছে একটি স্মৃতিফলক। সেটা দেখেই জানা যায় এই মনীষীর বাড়ি ছিল এখানেই। আমবাগানের ছায়ায় ঘেরা এই জায়গাটি বেশ। স্মৃতিফলকে লেখা রয়েছে তিতুমিরের বংশধরেরা আজও নাকি এখানে বসবাস করেন। তাদের খোঁজে এবারে গেলাম সামনের বাড়িতে। জানা গেল এই বাড়িটি একসময় ছিল তিতুমিরের। এখন অবশ্য সংস্কারের পরে আর বোঝার উপায় নেই, তবে রয়েছে পুরনো প্রবেশদ্বারটি। সেটিরও সংস্কার হয়েছে বটে, তবে তার কাঠামো এবং আকারই বলে দেয় সেই আমলের কথা। বাড়িতে যারা ছিলেন তারা অত্যন্ত ভালো এবং ভদ্র মানুষ। আমাদের খুব ভালোভাবে আপ্যায়ন করলেন। তিতুমিরের কথা জানতে চাওয়ায় অবশ্য আক্ষেপ ঝরে পড়ল তাদের গলায়। তিতুমিরের ষষ্ঠ প্রজন্ম মুর্তজা নিজের উদ্যোগেই তার বাড়ির দেওয়ালে কিছু ছবি বা স্মারক লাগানোর চেষ্টা করছেন। দেখালেন সেটাই, কিন্তু তারও আক্ষেপ সরকারি কোনো উদ্যোগই এই বাড়িকে বাঁচানো বা তিতুমিরের স্মরণে দেখা যায় না। আমার দাদু তিতুমির অতএব মীর নিসার আলী ইংরেজদের বিরুদ্ধে কৃষি আন্দোলনে তিনি শহীদ হন নারকেলবেড়িয়াতে। ওনার কিছু অস্তিত্ব আমি নিজে তৈরি করে রেখে দিয়েছি
বাবা মৃত, ওনার জেনারেশন হিসেবে আমার যেটুকু করণীয় বা কর্তব্য এখনও অবধি ধরে রেখে দিয়েছি। রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের থেকে আজ অবধি আমরা কোনো সহযোগিতা পাইনি। তিতুমিরের কাহিনী বাঙালির রক্তে দেশপ্রেম এবং প্রতিবাদের চেতনা জাগায়। 1782 সালে 27শে জানুয়ারি তার জন্মদিন। সেদিন সামান্য কিছু মানুষ আসেন, সামান্য অনুষ্ঠানও হয়, তারপরে আবার 1 বছরের নিস্তব্ধতা। এটাই কি কাম্য? মূর্তজাদের কাছ থেকে বিদায় নিয়ে একটু ভারাক্রান্ত হৃদয় পথে নামলাম আমরা। চলেছি মগরা হয়ে মছলন্দপুরের দিকে। মগরা মোড় পার করে সামান্য এগোতেই চোখে পড়ল একটি গির্জা। নেমে পড়লাম সেটি দেখতে। সুন্দর ছিমছাম পরিবেশ এই গির্জাটির। নাম শান্তি রানী গির্জা। দুপুরবেলা আশেপাশে কেউই নেই, গির্জাটিও বন্ধ। বাইরে খানি ঘোরাঘুরি করেই আশ মেটাতে হলো। ছোট ছেলেদের একটা হোস্টেল এবং স্কুলও রয়েছে গির্জার লাগোয়া। গির্জা দেখে আমরা চলেছি এবার মছলন্দপুরের দিকে। মছলন্দপুরের যানজট এখন সর্বজন বিদিত। সেই ভয়েই অবশ্য সকালের দিকে আমরা এদিকে আসিনি। এই পড়ন্ত বেলাতেও কিন্তু রেহাই নেই, সেই আমরা আটকে গেলাম জ্যামে। কথায় আছে না, কষ্ট করলেই কেষ্ট মেলে। আমাদের অবশ্য কেষ্ট না মিললেও যশোর মিষ্টান্ন ভাণ্ডার মিলেছে। খানিক সময় যানজট কাটিয়ে এসেছি যশোরে। আসলে এই নামেই সকলেই দোকানকে চেনেন। যশোরের সিঙ্গাড়া বিখ্যাত। আমরা আমাদের ছোটবেলা থেকেই শুনেছি বা জানি এই সিঙ্গাড়ার কথা। প্রায় 56 বছরের পুরনো এই দোকানে অন্য মিষ্টিও পাওয়া যায়, তবে সিঙ্গাড়ার খ্যাতিই বেশি। সিঙ্গাড়া ভাজা হচ্ছে। গরম গরম সিঙ্গাড়া ভাজার সেই দৃশ্য দেখেও শান্তি। লালচে তেলে আলতো আঁচে ধীরে ধীরে সাদা থেকে সোনালি হচ্ছে সিঙ্গাড়াগুলি। আর ভাজার পর গরম সিঙ্গাড়ার গন্ধে ম ম করছে চারিদিক। সেই গন্ধে আমাদের তো খিদেই পেয়ে গেল। আগে সিঙ্গাড়া খেয়ে নিই, তারপরে বাকি কথা। টেবিলে বসতেই চটপট চলে এলো গরম গরম সিঙ্গাড়া। বাবা তো পেয়েই এক কামড়। দেখি বাবার কেমন লাগলো। খুব ভালো, খুব ভালো। অনেকদিন পরে সিঙ্গাড়া খাচ্ছি, বহুদিন পরে। ভালোই লাগছে। আর প্রচন্ড গরম, এত গরম। চাটনিটাও বেশ ভালো, চাটনিটাও বেশ ভালো, সব মিলে ভালোই। সামনে সিঙ্গাড়া নিয়ে বসে থাকা যায় নাকি? এবার আমার খাওয়ার পালা। যশোরের সিঙ্গাড়ার সঙ্গে আমাদের একটা নস্টালজিক সম্পর্ক আছে। আমি যেহেতু পাশের শহর গোবরডাঙ্গার ছেলে, মছলন্দপুরে মাঝে মধ্যে আমাদের আসতে হতো বিভিন্ন কাজে। যশোরের সিঙ্গাড়া তখন মাস্ট ছিল, তো খুব ভালো খেতে, দারুণ স্বাদ। সেই সময় আমরা খেয়েছি। আজ প্রায় 30 বছর পরে আমি যশোর মিষ্টান্ন ভাণ্ডারে এসেছি এই সিঙ্গাড়া খেতে। সেই স্বাদ কি এখন আছে? একটু খেয়ে দেখা যায়। বাবা তো একটু বললো ভালো খেয়েছি নাকি, সুন্দর খেয়েছি। আমি একটু দেখিনি তাহলে। যশোরের সিঙ্গাড়া খারাপ না, বেশ ভালো। আর এর সঙ্গে যেটা যুক্ত করতেই হয় সেটা হচ্ছে তার এই চাটনিটা। যশোরের সিঙ্গাড়া কিন্তু মূলত বিখ্যাত হয়েছিল তার চাটনির জন্য। সেই চাটনিটা কিন্তু এখনও বেশ সুন্দর সুন্দর আছে, একদম সেই একটু মিষ্টি, একটু টক, একটু ঝাল, দারুণ একটা স্বাদ। তো যশোরের সিঙ্গাড়া অনেকদিন পরে খেলাম। আমি আবার বাবা দুজনেই খুব খুশি, একটা সুন্দর অনুভূতি। আমি একটু সিঙ্গাড়া খেতে থাকি, তারপরে যশোর সম্পর্কে আরও কিছু কথাবার্তা তারপরে বলছি। সিঙ্গাড়া নিয়েও কিছু কথাবার্তা বলছি, আগে একটু সিঙ্গাড়া খেয়ে নিই।
সত্যি চাটনি দিয়ে সিঙ্গাড়াটা ভালোই খেলাম। এই অঞ্চলে সিঙ্গাড়ার সঙ্গে চাটনি দেওয়ার প্রচলন প্রথম যশোর মিষ্টান্ন ভাণ্ডারেই হয়। শুনলাম প্রতিদিন প্রায় 1000 সিঙ্গাড়া ভাজা হয়, যার কিছুই পড়ে থাকে না। সিঙ্গাড়ার দাম 8 টাকা এবং 12 টাকা। সাধারণ আলুর তরকারি দেওয়া পুর থাকলে সেটি 8 টাকা, আর যদি পনির, ফুলকপি, ক্যাপসিকাম ইত্যাদি দিয়ে স্পেশাল পুর ভরা থাকে তাহলে সেটি 12 টাকা পিস। আমরাও স্পেশালটাই খেয়েছি। সিঙ্গাড়া খেয়ে খিদে অনেকটাই মিটেছে আমাদের। এই দোকানে কিন্তু অন্যান্য মিষ্টিও পাওয়া যায়, সেগুলিও খেতে বেশ ভালো। আমরা অবশ্য মিষ্টি এবারে আর খাইনি। এবার যশোর মিষ্টান্ন ভাণ্ডার থেকে বেরোনোর পালা। এখান থেকে আমরা ফিরে যাব। ফিরতি পথে এবারে বলি কেমন করে আসবেন এদিকে। শিয়ালদহ বনগাঁ শাখায় প্রায় সব ট্রেনই মছলন্দপুরে আসে। ট্রেনে আসাই সহজ, তবে অন্যান্য জায়গায় ঘোরার ক্ষেত্রে সঙ্গে বাইক বা গাড়ি থাকলে সুবিধা হবে। মছলন্দপুর থেকেও গাড়ি বা অটো ভাড়া করে নিতে পারেন। এখানে খাওয়ার জন্য হোটেল বা রেস্টুরেন্ট মিলবে সহজেই। আমি অবশ্য বাড়িতেই দুপুরের ভাত খেয়েছি। বাবাকে নামিয়ে দিয়ে আমি ফিরে যাব কলকাতার পথে। আবার ফিরে আসবো সামনের সপ্তাহে নতুন কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।